আসসালামু আলাইকুম। আজকের লেকচারে স্বাগতম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, নীলফামারী হতে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি। আমার এই লেকচারে আজকে তোমাদেরকে স্বাগতম। এটি আমার আজকে তৃতীয় লেকচার। তো যাই হোক, আমরা আজকে রসায়ন প্রথম পত্র এর চতুর্থ অধ্যায় এটি পড়ব। আমরা এর আগে দুটি ক্লাসেও এই অধ্যায় সম্পর্কে একটু পড়েছিলাম। তো আজকে যে টপিকস আমি তোমাদেরকে পড়াবো সেই টপিকসটি হবে যে লাসোক্লিয়ারের নীতি এবং ভরক্রিয়ার সূত্র। তো এই দুটি টপিকস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, হ্যাঁ আমরা দেখতেছি যে তোমরা 6 জন আমার সঙ্গে যুক্ত হয়েছো। তো যাই হোক, দেখা যাচ্ছে কিনা লেখাগুলো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? লেখাগুলো নষ্ট হচ্ছে, একটু ওটা একটু ঠিক করবো। তুমি একটু ওখানে দেখো। আচ্ছা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু? হ্যাঁ, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কেমন দেখতেছো। আচ্ছা, দেখি। যাই হোক আমরা শুরু করি। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে যে আমরা গত ক্লাসে যে লেকচারগুলো দেখেছিলাম ওইগুলো থেকে আজকে আমি একটা সৃজনশীল নিয়ে প্রথমে আলোচনা করব। কি দেখা যাচ্ছে? ক্লিয়ার আসছে? আচ্ছা, তো সৃজনশীল একটু যদিও দেখা না যায়, আমি বলবো, তোমরা একটু দেখে নিও, শুনে নিও। আচ্ছা, আমরা পরের গুলোতে আরো ভালো করার চেষ্টা করব। আচ্ছা, কমেন্ট দেখা যাচ্ছে স্যার? আচ্ছা, শোনা যাচ্ছে কিনা? ওকে, তুমি দেখো। আচ্ছা, ঠিক আছে, আমরা আসলে আজকের এই লেকচারটি শুরু করব। গত দিনের যে লেকচারগুলো ছিল এই লেকচারগুলোর কিছু হোমওয়ার্ক দিয়ে, হোমওয়ার্ক বলতে ভুল হবে, একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করার মাধ্যমে এটা আজকে শুরু করব। এবং সেই সাথে আজকে এখানে কয়েকটি পূর্ববর্তী লেকচারের এমসিকিউ দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আচ্ছা, তো ওখানে প্রথমত তোমরা একটা সৃজনশীল এখানে লক্ষ্য করো। এই সৃজনশীলটা দিনাজপুর বোর্ড 2015 সালে এসেছিল। ওকে, তো আমি এটা একটু প্রথমে আলোচনা করব। তো এখানে উদ্দীপকে একটি গ্রাফ দেখানো হয়েছিল। সেই গ্রাফটা ছিল এরকম যে এক পাশে বিক্রিয়ার অগ্রগতি, আরেক পাশে শক্তি, বিক্রিয়ার শক্তি, এটা দুই পাশে গ্রাফে স্থাপন করা হয়েছে। তো সেখানে লক্ষ্য করো, এখানে এ প্লাস বিসি বিক্রিয়া করে উৎপাদ এবি তৈরি হয়। আচ্ছা, তো সেখানে হচ্ছে যে এই যে আমরা গতদিন যে আলোচনা করেছিলাম, আমরা সক্রিয় শক্তি সম্পর্কে আলোচনা করছিলাম। তো এখানে দেখো, এই পর্যন্ত একটা সক্রিয় শক্তি দেওয়া আছে, আর এখানে উৎপাদন শক্তি দেওয়া আছে। গ্রাফে দেখো, এখানে 20, 40, 60, 80, 100 এভাবে বলা আছে। আচ্ছা, তো এখানে আচ্ছা, তো আমি আরো চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এখানে লক্ষ্য করো, প্রথম সৃজনশীলটি এখানে বলা আছে, উদ্দীপকের লেখচিত্র থেকে সংশ্লিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি ও বিক্রিয়া তাপ হিসাব করো। আচ্ছা, তার তোমাদের সঙ্গে একটু আগে কথা বলে নিই। হয়তো বা তোমাদের অনেক সময় লেখাগুলো ঝাপসা হতে পারে বা ক্লিয়ার না বোঝা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ, তোমরা আমি যেটা বলবো সেটা শোনার চেষ্টা করো। আচ্ছা, আর আমরা চেষ্টা করতেছি।
আচ্ছা, এখানে দেখো প্রথম আমাদের প্রশ্নটি হলো উদ্দীপকের লেখচিত্র থেকে সংশ্লিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়ার তাপ হিসাব করো। আচ্ছা, এখান থেকে সক্রিয়ণ শক্তি হিসাব করতে বলছে। আচ্ছা, এখানে দেখো আমরা গত লেকচারে সক্রিয়ণ শক্তি বলছিলাম যে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন সেটি হচ্ছে তার সক্রিয়ণ শক্তি। ওকে, তো এখানে লক্ষ্য করো এই গ্রাফে বিক্রিয়ক এই পরিমাণ শক্তি অর্জন করার পর উৎপাদ তৈরি করে। তাহলে এই যে এখান থেকে EX পরিমাণ, এটি হলো এই বিক্রিয়াটাতে এই পরিমাণ শক্তি গ্রহণ হয়েছে। আচ্ছা, তারপর উৎপাদ তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সক্রিয়ণ শক্তি কি লিখতে পাবো? তাহলে দেখো প্রথমটার উত্তর আমি লিখবো ক নম্বরটি। তাহলে এখানে দেখো যে উদ্দীপকের লেখচিত্র হতে সক্রিয়ণ শক্তি EA সমান সক্রিয়ণ শক্তি দেখো কতটুকু পরিবর্তন হচ্ছে। এখানে দেখো শক্তি E1 থেকে শুরু করে EX পর্যন্ত, এই E1 থেকে EX পর্যন্ত এই পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা সক্রিয় শক্তি বলতে পারবো E সমান EX মাইনাস E1। দেখো এই যে বিক্রিয়কের শক্তি শুরু হয়েছিল E1 থেকে এবং সর্বোচ্চ শক্তি লেগেছে EX পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এখানে সক্রিয় শক্তি হচ্ছে EX মাইনাস E1। আচ্ছা, এখন দেখো এই EX এবং E1টা কত। আচ্ছা, এখানে দেখো এই EX টা এইটার মাঝামাঝি একটা সংখ্যা আমরা ধরে নিলাম, বা আমরা এটাকে লেখচিত্রে আমরা বুঝবো যে এটা দেখো এটা দুটো মাঝামাঝি হয়েছে। এটা যদি 10 ডিফারেন্স হয় এইটা দাগের, তাহলে মাঝখানে কি 5 ডিফারেন্স, তাহলে এখান থেকে 80, 90, 95। তাহলে X 95 আর E1টা হচ্ছে দেখো শুরু আছে কত 20 থেকে 20 কিলো জুল মাইনাস 20। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে 75 বিয়োগ করলে কিলো জুল পার মোল। তাহলে এটি হলো এই বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি। ওকে, আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি, খ নম্বর প্রশ্নটি দেখো যে ধনাত্মক ও ঋণাত্মক প্রভাবক যোগ করলে বিক্রিয়ার হার কিভাবে প্রভাবিত হয়, সক্রিয়ণ শক্তির আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো যে এখানে বলা হলো যে ধনাত্মক ও ঋণাত্মক প্রভাবক যোগ করলে বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হয়, সক্রিয়ণ শক্তির আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এটাকে আমরা একটু লক্ষ্য করব। তো এখানে দেখো যে এটা আমি মিশালাম ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাবক। আচ্ছা, আমরা বলছিলাম গতকালকে যে প্রভাবক হচ্ছে 4 প্রকারের। একটি হচ্ছে ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক, আর একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। তার মধ্য থেকে ধনাত্মক প্রভাবক মানে যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় যে প্রভাবক উপস্থিত থাকলে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে সেটি হচ্ছে ধনাত্মক প্রভাবক, এবং যেটি একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি হ্রাস করে সেটি হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখব এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাবক যোগ করলে বিক্রিয়ার হারের সক্রিয়ণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়। ওকে, ছাত্রছাত্রীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো। তো আমরা গত ক্লাসে সক্রিয়ণ শক্তির দুটি গ্রাফ আমি দেখিয়েছিলাম। তো এখানে দেখো যদি আমাদের এখানে শক্তি আর এখানে বিক্রিয়ার অগ্রগতি বলি, বিক্রিয়ার অগ্রগতি বিক্রিয়ার অগ্রগতি, তাহলে একটু লক্ষ্য করো যদি সাধারণত বিক্রিয়কটি আমরা মনে করি এই যে এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটি এখানে উদ্দীপকের এই বিক্রিয়াটি এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। কেন?
বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি কম, অর্থাৎ বিক্রিয় করতে যে পরিমাণ শক্তি লাগে উৎপাদ তৈরি করতে তার চেয়ে কম শক্তির প্রয়োজন হয়। তাহলে এই গ্রাফটি এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়ার গ্রাফ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাবকের যে সক্রিয় শক্তি এটা আমরা ব্যাখ্যা করব। ওকে, তোমরা একটু লক্ষ্য করো ছাত্রছাত্রীবৃন্দ, এখানে এই বিক্রিয়াটা এরকম হবে, ধরো এটা E1, এটা বিক্রিয়কের শক্তি, এটা হচ্ছে E2। আচ্ছা, এখানে তাহলে এই জায়গায় সক্রিয় শক্তি, এই বিক্রিয়াটার সক্রিয় শক্তিটা কত? এইটি হচ্ছে এই বিক্রিয়ার সক্রিয় শক্তি EA। ওকে, এখন যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক ব্যবহার করি, আমরা জানি ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার সক্রিয় শক্তিকে হ্রাস করে। সক্রিয় শক্তি যদি কোনো বিক্রিয়া হ্রাস হয় সেক্ষেত্রে বেশি সংখ্যক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে পারে। ওকে, তাহলে এক্ষেত্রে যদি ধনাত্মক প্রভাবক আমরা ব্যবহার করি, দেখো এখানে ওই উৎপাদটা একই উৎপাদ তৈরি হবে, জাস্ট সক্রিয় শক্তিটা হ্রাস পাবে। এটি হচ্ছে আমাদের এই ধনাত্মক প্রভাবক ব্যবহার করার কারণে সক্রিয় শক্তিটা এইভাবে হ্রাস পাবে। ওকে, তাহলে এটি হলো কি আমাদের ধনাত্মক প্রভাবক ব্যবহার করে আমরা সক্রিয় শক্তি এটা আলোচনা করলাম। এখন দেখো, যদি আমাদের এই প্রক্রিয়ায় যদি আমরা ঋণাত্মক প্রভাবক যোগ করি, আমরা জানি ঋণাত্মক প্রভাবক একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তিকে হ্রাস করে, সক্রিয় শক্তির মানটা বাড়ায় দেয়, বিক্রিয়ার গতি হ্রাস করে। আসলে ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়ার সক্রিয় শক্তির মান বেশি হয়ে যায়, আর সক্রিয় শক্তির মান যখন বেশি হয়ে যাবে তখন হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়ায় কম সংখ্যক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এটি আমরা ধনাত্মক প্রভাবক ব্যবহার করে দেখলাম। এবার আমরা একটু ঋণাত্মক প্রভাবক ব্যবহার করে এই গ্রাফটা কিরকম হবে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি আমার সুবিধার্থে এটাতেই আমি করব, আমি জাস্ট এটা মিশাই দিলাম। ওকে, দেখো যে আমাদের যদি এরকম সাধারণভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তি গ্রাফ এটি, এখন যদি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি ওই বিক্রিয়ার সক্রিয় শক্তিটা বৃদ্ধি পায়। এই সক্রিয় শক্তি কিভাবে বৃদ্ধি পায়? দেখো যে এক্ষেত্রে একই উৎপাদ তৈরি হবে, কিন্তু দেখো যে এই যে দেখো ঋণাত্মক প্রভাবক। ওকে, দেখো ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে এই যে দেখো এমনি সাধারণ বিক্রিয়ার সক্রিয় শক্তি ছিল এই পরিমাণ, কিন্তু যখন আমরা ঋণাত্মক প্রভাবক ব্যবহার করছি তখন সক্রিয় শক্তিটা এই যে আরো এই পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন এই বিক্রিয়াটিতে উৎপাদন হ্রাস পাবে। সক্রিয় শক্তি বৃদ্ধির কারণে উৎপাদন হ্রাস পাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, বোঝা যাচ্ছে কিনা? তো আমরা এই জিনিসটাকে এই বিষয়টাকে আমরা আরো দেখার চেষ্টা করব। তো তোমরা দেখার চেষ্টা করো, আমরা এইগুলোকে আরো তোমাদের যে কমেন্টগুলো দেখতেছি আমি চেষ্টা করতেছি এইগুলো থেকে উত্তরণ করার জন্য। আমি এখান থেকে আরো কিভাবে ভালো করতে পারি আমি সেটা ট্রাই করতেছি। আচ্ছা ছাত্রছাত্রীবৃন্দ, তো এই যে আমরা গত ক্লাসে যে প্রভাবক শিখছিলাম তার ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে আমাদের এই গ্রাফগুলো এই ধরনের হয়ে থাকে। আচ্ছা আচ্ছা এরপরে দেখো আমরা এখন আমি তোমাদের সামনে দুটি বা তিনটি চারটি আমি হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করব, নৈর্ভিত্তিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমি প্রথম নৈর্ভিত্তিকটা উত্তর বলবো, পরের নৈর্ভিত্তিকগুলোর উত্তর তোমরা জানাই দিবা। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তোমরা আমার সঙ্গে টোটাল 64
জন আমার সঙ্গে যুক্ত আছো। তো আচ্ছা আচ্ছা ওকে, ও আচ্ছা, এই একজন আমি একটু ভুল হয়ে গেছে যে এখানে এই বিক্রিয়ার তাপটা দেখায়নি, সরি, আসলে দুঃখিত, ওটা দেখানো না হয়েছে। আচ্ছা, এটা একটু একজন মারিয়া তাবাসসুম বলেছে স্যার বিক্রিয়া তাপটা হিসাব করে দেখান। ধন্যবাদ। তো এখানে দেখো বিক্রিয়া তাপ, আমরা এই যে প্রথমবার বিক্রিয়া তাপটা একটু আমার ভুল হয়ে গেছে। তো আসলে এই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ কত, তা আমরা জানি বিক্রিয়ার তাপ ডেল্টা এইচ, বিক্রিয়া তাপকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করি। তো ডেল্টা এইচ সমান হয় হলো যে উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ। উৎপাদের তাপ, একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ হয় উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ। আচ্ছা, এখানে দেখো উৎপাদের তাপ কি E2, বিক্রিয়কের তাপ E1। তাহলে এখানে E2 মাইনাস E1। আচ্ছা, এখানে দেখো যে E2 এর মানটা দেখো তো, এইটা আমরা এখানে লক্ষ্য করি, এটা 5, এটা যদি 10 হয়, এটা আমি আঁকা আছে 10 এর মাঝামাঝি, অর্থাৎ এটি হচ্ছে E2 এর মান হলো এখানে 5। আচ্ছা, তাহলে 5 মাইনাস E1 এর মান হলো 20, ওকে, কিলো জুল পার মোল। আচ্ছা, এখান থেকে দেখো মাইনাস 15 কিলো জুল পার মোল। ধন্যবাদ মারিয়া তোমাকে, যে আমি এটা ভুলে গিয়েছিলাম। তাহলে এখন দেখো যে এই যে রাসায়নিক বিক্রিয়া, এটি যে আমি প্রথমে বললাম তাপ উৎপাদী বিক্রিয়া, সেটা এখন দেখো বিক্রিয়া তাপ হিসাব করে আমরা দেখতেছি এই ডেল্টা এস এর মানটা মাইনাস, অর্থাৎ এই বিক্রিয়াটি হচ্ছে একটি তাপ উৎপাদী প্রক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এখন আমি তোমাদের সামনে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটা আমি একটু মিশাবো। তো এই মুহূর্তে যারা আছো তোমরা হচ্ছে যে তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে এই লেকচারটি দেখার সুযোগ পায়, এই জন্য তোমরা বেশি বেশি করে এই ভিডিওটিতে শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে এটিকে জানাই দাও। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা এমসিকিউ, এখানে একটু এমসিকিউ দেখার চেষ্টা করবো, আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, মনে করো এ প্লাস বি, বি এগুলো হচ্ছে বিক্রিয়, হ্যাঁ, এরা বিক্রিয়া করে সি সি বি বি উৎপাদ তৈরি করে। এখন দেখো আমাদের এমসিকিউ কোশ্চেনটি হচ্ছে যে বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার, কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে, আচ্ছা, এখানে দেখো এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে। আচ্ছা, এখানে এ নম্বরে আমি বলবো, ক নম্বর যদি আমি উত্তরে বলি, ক নম্বরটি হচ্ছে মাইনাস ডি এ বাই ডিটি। খ নম্বরটি হচ্ছে বি মাইনাস ডি এ বাই ডিটি। খ নম্বরটি হচ্ছে মাইনাস ডি বি বাই ডিটি, সরি এখানে মাইনাস ডি। গ নম্বরটি দেখো, গ নম্বরটি হলো যে 1/c মাইনাস ডিসি বাই ডিটি। ঘ নম্বরটি হচ্ছে 1/d ইন্টু ডি ডি বাই ডিটি। আচ্ছা, তোমরা একটু দেখো, লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যে এখানে দেখো, এখানে হচ্ছে যে চারটা অপশন, মাইনাস ডি এ বাই ডিটি, মাইনাস ডিবি বাই ডিটি, এটা বি, মাইনাস 1/c মাইনাস ডিসি বাই ডিটি, 1/d ডি ডি বাই ডিটি। এটার মধ্যে কোনটি রাসায়নিক বিক্রিয়ার হার নির্দেশ করে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক, আসলে এই বিক্রিয়ক এবং উৎপাদগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক,
আচ্ছা তোমরা লক্ষ্য করো, আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার হার সবসময় একক মোল বিক্রিয়কের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার হার হয়ে থাকে। আচ্ছা এখানে লক্ষ্য করো, প্রথমটি আসলে কোনটা সঠিক উত্তর আমি আগে একটু আলোচনা করে নিই, তারপর তোমাদেরকে আমি সঠিকটি বুঝাবো। এখানে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে -dA/dt, কিন্তু এটি কারেক্ট নয়। কেন? এখানে a মোল বিক্রিয়ক আছে, যার জন্য এটা সঠিক নয়। বিটার ক্ষেত্রে এটাও সঠিক নয়, কারণ এখানে b মোল আছে, 1/b হওয়া লাগতো। আবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা কিছুটা সঠিক, c মোল c, তাহলে 1/c। বাট এখানে সমস্যাটা হচ্ছে এই যে এটা উৎপাদ, কিন্তু এখানে বিক্রিয়ার একটা মাইনাস দেওয়া আছে, তাহলে এটা নয়। বাট ঘ নম্বরটি হচ্ছে সঠিক। কেন? এখানে দেখো যে d মোল আছে, তাই 1/d, আর যেহেতু এটি হচ্ছে উৎপাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার প্লাস হয়, তাহলে প্লাস dB/dt। ওকে, আচ্ছা ঘ, হ্যাঁ গুড, অনেকেই জানাই দিছো উত্তর ঘ। মারিয়া তাবাসসুম, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ হাইসুর, নূর আকাশ, নিয়াম, তোমরা জানাই দিছো সবাই হচ্ছে ঘ। ধন্যবাদ। আর অনেকেই লিখছে, ধন্যবাদ। আমি এখন আরেকটি তোমাদের মধ্যে এমসিকিউ আরেকটা বলবো, তোমরা এটার উত্তর জানাই দাও। আমি এরপর তিনটি চারটি আরো তিনটি সৃজনশীল মানে এমসিকিউ দিব, তোমরা এই এমসিকিউ গুলোর উত্তর জানাই দাও। ওকে, প্রথমটি হচ্ছে 2 নম্বর হলো যে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ক্রিয়া করে। আচ্ছা ক নম্বর হলো KMN উপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, খ নম্বর হচ্ছে সোডিয়াম সালফাইড, গ নম্বর হচ্ছে প্লাটিনাম, ঘ নম্বরটি হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও এটা কোনটা উত্তর হবে, কোনটি রাসায়নিক বিক্রিয়ায় সহপ্রভাবক হিসেবে ক্রিয়া করে। আচ্ছা তো এটা আরেকটা 3 নম্বর আরেকটা আমি দেখাবো, তোমরা এটা একটু উত্তরটা জানাই দাও। হ্যাঁ আচ্ছা এখানে দেখো যে একটা রাসায়নিক বিক্রিয়ার ঢাল -35 হলে সক্রিয়ণ শক্তি কত হবে? আচ্ছা এখানে ক নম্বর হচ্ছে 285 কিলোজুল পার মোল, খ নম্বরটি হচ্ছে 291 কিলোজুল পার মোল, ঘ নম্বরটি হচ্ছে ঘ নম্বরটি হচ্ছে 770 কিলোজুল পার মোল, ঘ নম্বরটি হচ্ছে 675 কিলোজুল পার মোল। ওকে, তাহলে আমরা এখন একটু দেখি তোমরা কি কি কমেন্ট করলাম। ওকে, আলসন বড়ুয়া 2 নম্বরের ক উত্তর। হ্যাঁ রৌদ্র বড়ুয়া তুমি বলছো ক, সিয়াম এ উত্তর বলছো। নূর আকাশ, নিয়াম তুমি বলছো ক উত্তর। হ্যাঁ আসলে এটার উত্তরটি আসলে ক উত্তর সঠিক, কারণ আমরা জানি যে সহপ্রভাবক আমরা গত লেকচারে দেখছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা রাসায়নিক বিক্রিয়ায়, আমরা অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেখছিলাম যে এটি প্রথমে বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করে, সেই উৎপাদটা ম্যাঙ্গানিজ আয়নটি পরবর্তীতে ওই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটি হচ্ছে আমাদের সহপ্রভাবক। ওকে, পরেরটা তোমরা একটু এটার উত্তর দাও তো। আচ্ছা তারপরেরটা একটু উত্তরটা দাও।
তোমরা চেষ্টা করো সি নম্বরটা একটু দেওয়ার চেষ্টা করো, 3 নম্বর উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমি আরেকটা এমসিকিউ লিখবো। তো এমসিকিউটি হচ্ছে সবুজ রসায়ন, 4 নম্বর, সবুজ রসায়নের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ক নম্বর হলো কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ, কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ। আচ্ছা সরি, এটা 1 নম্বর আমি বলবো। এটি হচ্ছে 2 নম্বর, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার আর এটি হচ্ছে বর্জ্য পদার্থ প্রতিরোধ। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা এগুলো লিখছি। ক নম্বরটি হচ্ছে, তোমরা এটা একটু উত্তর জানিয়ে দাও। ক নম্বরটা হচ্ছে 1 ও 2, খ নম্বরটি হচ্ছে 2 ও 3, গ নম্বরটি হচ্ছে 1 ও 3 এবং ঘ নম্বরটি হলো সবগুলো 1, 2 ও 3। তুমি একটু কমেন্টের মাধ্যমে এটা জানাই দাও। আচ্ছা, 3 এর খ উত্তর বলছো, 3 এর খ ইফতেখারু জামান আর সাইরা সাইবা, 3 এর খ উত্তর বলছো সবাই। হ্যাঁ, 3 এর উত্তরটা হচ্ছে রাইট আর কি। আচ্ছা, তোমরা একটু 4 নম্বর উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমি তার মাঝে তোমাদের মাঝে একটু ছোট একটা কৌতুক বলে আসি। আমরা ছোট একটা কৌতুক শুনি। সেটি হচ্ছে যে এক লোক একদিন দেখলো যে একটা হচ্ছে লটারির টিকিট ছাড়া হয়েছে, লটারি ড্র হবে, এজন্য লটারির টিকিট, যে লটারির প্রথম পুরস্কার হলো 40 লক্ষ টাকা। তো এই লটারির পুরস্কারের কথা দেখে ওই লোকটি এই লটারির পুরস্কারটা জেতার ক্ষেত্রে মরিয়া হয়ে যায়। খুব তার ইচ্ছা যে আমি এই লটারিটা জিতবো। তো সে কি করে, সে চিন্তা করলো কিভাবে আমি এটা জিততে পারি। তখন তার মাথায় হঠাৎ করে চিন্তা আসলো, আমি যদি আলাউদ্দিনের চেরাগের দেখা পাই, আলাউদ্দিনের চেরাগ আমাকে এই লটারি থেকে জিতাই নিয়ে প্রথম পুরস্কার পেয়ে দিতে পারে। ওকে, তো তার জন্য সে কি করলো, সে সারাদিন অন্য হয়ে সবসময় এই আলাউদ্দিনের চেরাগের পিছনে ছোটাছুটি শুরু করলো। ওকে, কিন্তু ঠিক সে ছোটার পরে এই লটারিটা ড্র হওয়ার ঠিক আগের মুহূর্তে এই আলাউদ্দিনের চেরাগে দেখা পায়। তখন আলাউদ্দিনের চেরাগ তাকে বলে যে, হে বৎস, তুমি কি চাও? তখন সেই আলাউদ্দিনের চেরাগকে বলে যে, হে আলাউদ্দিনের চেরাগ, তুমি আমাকে এই লটারির প্রথম পুরস্কারটা জিতে দাও। তখন আলাউদ্দিনের চেরাগ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই প্রথম পুরস্কারটা জিতাই দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি কি লটারির টিকিট কাটছো? তখন সে বলে, না, আমি তো তোমার খোঁজের কারণে আমি লটারির টিকিট কাটতে ভুলেই গেছি, আমি লটারির টিকিট কাটিনি। তখন আলাউদ্দিনের চেরাগ বলল যে, তাহলে আমি তোমাকে কিভাবে লটারিটা পেয়ে দিতে পারি? হ্যাঁ, ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটির মাঝে আমরা ছোট্ট একটা শিক্ষা গ্রহণ করতে পারি। সেটি হচ্ছে যে আমাদের সবাইকে একটা টার্গেট থাকে যে আমি ভালো একটা কিছু করব, আমি পড়াশোনা করে, আমি কেউ চিন্তা করে আমি ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো। তো এই যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি যেমন ওই লোকের লটারির টিকিট কাটার মতো তোমাকে সর্বপ্রথম পড়াশোনায় মনোযোগী হতে হবে। তুমি পড়াশোনা বেশি করবা,
এটা তোমার লটারির টিকিট। পরের টুকু তোমার যদি ভাগ্যে থেকে যায় তুমি অবশ্যই অবশ্যই ওই জায়গায় তুমি চলে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন একটু এই 4 নম্বরের উত্তরটা দেখি। হ্যাঁ, 4 নম্বরের উত্তরটা তোমরা সবাই দিছো ক ক। আচ্ছা, অনেকে ক দিছে। এখানে মারিয়া দাবাছু ঘ, জিএম নাবহুন ঘ, সামিয়া তন্নি বলছো ডি, মোহাম্মদ ইউনুস ঘ। যাই হোক সবাই, ফারহান ইসলাম স্মৃতি ঘ, রৌদ্র বড়ুয়া ঘ। ধন্যবাদ সবাইকে। তবে কেউ ক উত্তর দিচ্ছে, আসলে ক উত্তর নয়। কারণ হচ্ছে শুধু দেখো এখানে কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ, হ্যাঁ এটা ঠিক। নবায়নযোগ্য কাঁচামাল, অবশ্যই আমরা কাঁচামালটাও নবায়নযোগ্য ব্যবহার করবো, উৎপাদনও নবায়নযোগ্য ব্যবহার করবো। বর্জ্য পদার্থ যাতে না হয় এটা অবশ্যই সবুজ রসায়নের অন্তর্ভুক্ত। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3 সবগুলোই উত্তর সঠিক। ধন্যবাদ বন্ধুরা। তা আমরা এখন সামনের দিকে আগাবো। যাই হোক, আমি তোমাদের সামনে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আজকে আমাদের এই লেকচারটির মূল যে টপিকস সেটি হলো লাসাতিলিয়ার নীতি। এই লাসাতিলিয়ার নীতি এখানে আমি এখন আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা খুব ভালোভাবে এই লেকচারটিকে শোনার চেষ্টা করো ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে যে এই লেকচারটির মাধ্যমে তোমাদের লাসাতিলিয়ার নীতিটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা এর পূর্বে ক্লাস 9, 10 লাসাতিলিয়ার নীতি পড়ছিলাম। আচ্ছা, লাসাতিলিয়ার নীতি, এই লাসাতিলিয়ার নীতিটি হচ্ছে যে একটা উন্নতি বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে লাসাতিলিয়ার নীতি প্রযোজ্য। তাহলে আমরা আগে একটু দেখে আসি রাসায়নিক সাম্যাবস্থাটা। আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা এটা ছিল এরকম যে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার শুরুতে উৎপাদের হচ্ছে যে বিক্রিয়ার হার সবচেয়ে কম থাকে, বিক্রিয়গুলোর বিক্রিয়ার হার সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, আমরা যদি এদিকে বিক্রিয়ার হার আর এদিকে বিক্রিয়ার ধারা এদিকে গ্রাফে স্থাপন করি, গ্রাফিক্যালি আমরা যদি একটু লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করো, তাহলে দেখতে পাবো যে এখানে বিক্রিয়ার হার এভাবে, আমরা একটু চিন্তা করি দিয়া, এখানে লক্ষ্য করো যে এটা যদি 0 হয়, একটা রাসায়নিক বিক্রিয়ার শুরুতে উৎপাদ এর বিক্রিয়ার হার সবচেয়ে কম থাকে, বিক্রিয়গুলোর বিক্রিয়ার হার সবচেয়ে বেশি থাকে। তা আমরা যদি বলি বিক্রিয়কের বিক্রিয়ার হার এটি হলো উৎপাদের বিক্রিয়ার হার এখানে সাম্যাবস্থা। আচ্ছা, এটি হলো রাসায়নিক সাম্যাবস্থা, অর্থাৎ যে অবস্থায় একটা রাসায়নিক বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ার হার এবং উৎপাদের বিক্রিয়ার হার সমান হয় এবং এটি সমানভাবে চলতে থাকে, সেই অবস্থাটি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। একটি রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে যায়, রাসায়নিক বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছে গেলে ওই বিক্রিয়াটি একই সাথে সামনে এবং পশ্চাৎ দিকে একই সঙ্গে অগ্রসর হয়। আচ্ছা, এই রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আছে, আমরা গতদিন বলছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থার প্রথম বৈশিষ্ট্যটা হলো যে যখন একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে তখন একই সঙ্গে সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়া একই সাথে অগ্রসর হতে থাকবে। তারপর হচ্ছে সাম্যাবস্থায় একটা রাসায়নিক বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সাম্যাবস্থায় যদি এই বিক্রিয়ার কোনো উপাদানগুলোকে কোনো নিয়ামক পরিবর্তন করা না হয় তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা চলতেই থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে রাসায়নিক সাম্যাবস্থা সব সময় বদ্ধ পাত্রে বা আবদ্ধ পাত্রে সংঘটিত হতে পারে। বুঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, এটি হচ্ছে বিষয়, আরেকটা হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থা যে কোনো দিক থেকে শুরু হোক না কেন, বিক্রিয়গত উৎপাদের দিক থেকে শুরু হোক না কেন, একটি নির্দিষ্ট অবস্থানে গিয়ে সাম্যাবস্থা অর্জিত হবে।
তোমরা যদি চিন্তা করো, আমরা যদি বিক্রিয়কের থেকে চিন্তা করি তাহলে এই অবস্থায় এসে সাম্যাবস্থা শুরু হয়ে গেছে। আমরা যদি উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি তা ওই একই অবস্থানে সাম্যাবস্থা অর্জিত হয়। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা থায় প্রভাবকের কোনো প্রভাব নেই, জাস্ট একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হলো এই সাম্যাবস্থায় বিক্রিয়াটা পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তা আমরা হচ্ছে এই রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে লার-সাতিলিয়ার নীতি আলোচনা করব। তো শুরু করা যাক যে লার-সাতিলিয়ারের নীতি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা আমাদের সঙ্গে সর্বমোট 74 জন লাইভে আছো, আমার সঙ্গে দ্যাট মিনস এই ক্লাসটি করতেছো। আচ্ছা, তোমরা একটু খাতায় এই জিনিসগুলোকে লিখে রাখো। আচ্ছা, এবং তোমরা বেশি বেশি করে লাইভ এইগুলোকে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে জানাই দাও। আর তোমরা কখনো ঘর থেকে এই সময় বের হবে না, অবশ্যই পড়াশোনা করবা। তোমাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বাসায় বসে বসে পড়াশোনা করবা। তো আমরা এখন শুরু করি লার-সাতিলিয়ারের নীতি। লার-সাতিলিয়ারের নীতি। তোমরা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটা শুনবো লার-সাতিলিয়ারের নীতি। আচ্ছা, এটি হচ্ছে যে 1884 সালে বিজ্ঞানী লার-সাতিলিয়ার 1884 সালে বিজ্ঞানী লার-সাতিলিয়ার সর্বপ্রথম একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই কিছু প্রভাবের কিছু ঘনমাত্রা, তাপ, চাপ, আয়তন এগুলোর সম্পর্ক দেখতে পান। এদের হচ্ছে যে সম্পর্ক প্রভাব বা প্রভাব লক্ষ্য করে সেই বিষয়টা হচ্ছে লার-সাতিলিয়ারের নীতি। আচ্ছা, তো লার-সাতিলিয়ারের নীতিটা আমরা যদি একটু বলি, তোমরা 19 এটা পড়ছো যে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি বিক্রিয়ার কোনো নিয়ামক যেমন ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা কোনোটা পরিবর্তন করা না হয়, তাহলে মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি কোনো একটি নিয়ামক পরিবর্তন করা হয়, এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। ওকে, এটি হচ্ছে লার-সাতিলিয়ারের নীতি। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, তাহলে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। এটি হচ্ছে লার-সাতিলিয়ারের নীতি। আচ্ছা, এই যে নিয়ামক পরিবর্তনের ফলাফল, এই জিনিসটা কি এটা বোঝার জন্য আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিব। মনে করো তোমার হাতে একটা বেলুন আছে, এই বেলুনটা তুমি যদি আস্তে করে চাপ প্রয়োগ করো, দেখা যাচ্ছে যে বেলুনটা আয়তনটা একদিকে যে কোনো একদিকে প্রসারিত হয়ে যাবে। বাট তুমি যদি আরো বেশি চাপ প্রয়োগ করো, একটা সময় বেলুনটা ফেটে যাবে। আচ্ছা, কি কাজ হলো? তুমি এখানে চাপ প্রয়োগ করার জন্য এই চাপটাকে প্রশমিত করার জন্য এই বেলুনটার আয়তন একদিকে বেড়ে যাচ্ছে। ওকে, অথবা তুমি যদি অনেক বেশি চাপ প্রয়োগ করো, যখন সে ওটা সহ্য করতে পারতেছে না, তার ইলাস্টিসিটি লিমিটটা ক্রস করে যাচ্ছে, সেই অবস্থায় এটা হেঁটে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তাহলে এই লার-সাতিলিয়ারের নীতি, আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে লার-সাতিলিয়ারের নীতি, এই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর লার-সাতিলিয়ারের নীতি, ইনি হচ্ছে 4টি বিষয়ের কথা বলছেন যে 4টি নিয়ামকের উপর এক রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে। একটি হচ্ছে ঘনমাত্রা, একটি হচ্ছে চাপ, আরেকটি তাপমাত্রা, আর একটা নিষ্ক্রিয় পদার্থের সংযোগ। এই 4টি বিষয়ের উপর লার-সাতিলিয়ারের নীতিটা হলো একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভর করে। তো আমরা সর্বপ্রথম রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব এটা দেখব। প্রথমে শুরু করো রাসায়নিক, আচ্ছা আমরা একটু বলবো এইভাবে যে বিক্রিয়া হারের উপর ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, এই যে বিক্রিয়া হারের উপর ঘনমাত্রার প্রভাব, এটিকে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া লেখার মাধ্যমে এটিকে আমরা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে লক্ষ্য করো একটা বিক্রিয়ায় PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এটি যদি বিয়োজিত হলে
ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এইগুলো তৈরি হয়। ওকে, দেখো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড হলো বিক্রিয়ক, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এগুলো হচ্ছে উৎপাদ। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারে। এখন এটার উপর আসলে বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবটা কি হবে? আচ্ছা, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবটা আমরা দুইভাবে লক্ষ্য করব। যদি এখানে এই বিক্রিয়া স্থলে যদি বাহির থেকে কোনো বিক্রিয়ক যোগ করা হয়, দ্যাট মিন্স ফসফরাস পেন্টাক্লোরাইড আরও যোগ করা হয়, অথবা বিক্রিয়ক পৃষ্ঠ হতে কোনো একটি উৎপাদ সরিয়ে নেওয়া হয়, তাহলে এর ফলাফলকে প্রশমিত করার জন্য এই বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে, ডান দিকে অগ্রসর হবে। আর ডান দিকে যদি অগ্রসর হয় তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদন বেড়ে যাবে। ওকে, আচ্ছা, এটা একটা প্রভাব। অর্থাৎ আমরা যদি বিক্রিয়ক যোগ করি অথবা রাসায়নিক বিক্রিয়া পাত্র থেকে উৎপাদ সরিয়ে নিই, তাহলে বিক্রিয়া অর্থাৎ সামনের অবস্থান ডান দিকে অগ্রসর হবে। এই যে বিক্রিয়ক যোগ অথবা উৎপাদ অপসারণের ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। ওকে, এখন হচ্ছে যদি এই প্রক্রিয়ায় আমরা বাহির থেকে কোনো উৎপাদ বিক্রিয়াস্থলে যোগ করি অথবা বিক্রিয়ক সরিয়ে নেই, তাহলে এই প্রক্রিয়ায় বিক্রিয়াটি পশ্চাৎবর্তী হবে, অর্থাৎ বিক্রিয়াটি বাম দিকে অগ্রসর হবে। এক্ষেত্রে উৎপাদন হ্রাস পাবে। এটি হলো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। ওকে, এখন আমি তোমাদেরকে শেখাবো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব। আমি এটা দেখাবো। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব তোমরা একটু খুব মনোযোগের সাথে এটা দেখার চেষ্টা করো। খুব সুন্দর করে আমি এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব এটি হচ্ছে যে শুধু একটা রাসায়নিক বিক্রিয়ায় যে গ্যাসীয় বিক্রিয়কগুলো, শুধু গ্যাসীয় বিক্রিয়ক, তাদের ক্ষেত্রে চাপের প্রভাব লক্ষ্য করা যায়। ওকে, কি বললাম? শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে যেগুলো গ্যাসীয় বিক্রিয়ক তাদের ক্ষেত্রে চাপের প্রভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব, বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব। আচ্ছা, এটাকে আমি চারটা পয়েন্টের মাধ্যমে চারটা পয়েন্টের মাধ্যমে বিক্রিয়া হারের উপর চাপের প্রভাবটাকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, তাহলে আমি কি লিখি যে বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা বেশি। আচ্ছা, যদি বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে লাসোথিয়ার নীতিটা কি হবে? আচ্ছা, আমি একটু উদাহরণ লিখব। N2O5 নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটি বিয়োজিত হলে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড প্লাস অক্সিজেন এটা তৈরি করে। তো এখানে দেখো বিক্রিয়কের চেয়ে উৎপাদন মোল সংখ্যা বেশি। এখানে 1 মোল বিক্রিয়ক, এখানে 2 মোল বিক্রিয়ক, এখান থেকে উৎপন্ন হয়েছে 2 মোল, এখানে 4 মোল। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 2 মোল বিয়োজিত হয়ে এই বিক্রিয়া উৎপাদ তৈরি করছে 4 মোল। তাহলে কি হলো? এই বিক্রিয়াটিতে উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের চেয়ে বেশি। যদি এই ধরনের বিক্রিয়া হয় তাহলে আমরা বলবো এই বিক্রিয়াগুলো আয়তন সম্প্রসারণের মাধ্যমে সংগঠিত হয়, অর্থাৎ এই বিক্রিয়াগুলো আয়তন সম্প্রসারণের মাধ্যমে সংগঠিত হয়। তো এইগুলোর ক্ষেত্রে চাপের প্রভাব হলো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয়, অর্থাৎ বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ানো হয়, তাহলে এই চাপের ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে
পিছনের দিকে অগ্রসর হবে। ওকে, বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর না হয়ে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে। আর যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ কমায় তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। ওকে, তারপরে 2 নম্বর দেখো, যদি হয় বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা কম। আমি একটু লিখলাম মোল সংখ্যা কম। দেখো, যদি বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা কম হয় তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে নাসা-তেলিয়াতের নীতিটা কি হবে? ওকে, তো এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ লিখব। আমরা খুব মোস্ট কমনলি উদাহরণ আমরা জানি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া তৈরি হয়। এই হেবাল রস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। দেখো, এই বিক্রিয়ায় 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন টোটাল 4 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপাদ তৈরি করে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটি এক্ষেত্রে দেখো এই বিক্রিয়াটি বিক্রিয়কের চেয়ে উৎপাদন মোল সংখ্যা বেশি, বিক্রিয়কের চেয়ে উৎপাদন মোল সংখ্যা এখানে কম। তাহলে এইটাকে বলবো যে এই বিক্রিয়াটা হলো আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়। তো এই যে বিক্রিয়াগুলো আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয় তাদের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয়, চাপ বাড়ানোর ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ চাপ বাড়ালে ওই বিক্রিয়াটি সম্মুখ করতে হবে। আর যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ কমানো হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর কেস, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা একই হয়। আচ্ছা, এখানে আর লিখলাম না। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা একই হয় সেরকম বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করলে হাইড্রোজেন আয়োডাইড এটা তৈরি করে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় দেখো যে এখানে 1 মোল বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা একই হয় সেক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। এক্ষেত্রে চাপ বাড়াও অথবা কমাও তার কোনো প্রভাব এই বিক্রিয়ার ক্ষেত্রে নেই। ওকে, আচ্ছা, 4 নম্বর কেস বলবো, আরেকটা আমি এখানে লিখবো, দেখা যাচ্ছে কিনা। ওকে, এটার ক্ষেত্রে লক্ষ্য করো যে যদি একটা রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসীয়, কঠিন এবং তরল বিক্রিয়কগুলো একই সাথে থাকে, গ্যাসীয়, তরল এবং কঠিন বিক্রিয়ক একসঙ্গে থাকে বা উৎপাদ একসঙ্গে থাকে, সেক্ষেত্রে শুধু গ্যাসীয় বিক্রিয়কগুলোর ক্ষেত্রে চাপের প্রভাব নির্ভর করবে। শুধু গ্যাসীয় বিক্রিয়কগুলোর ক্ষেত্রে চাপের প্রভাব নির্ভরশীল। তোমরা একটু লক্ষ্য করো যে আমরা যদি মিথেন গ্যাস, এটা গ্যাস অক্সিজেনের সঙ্গে পোড়াই, মিথেনের দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটাতে দেখো কার্বন ডাই অক্সাইড প্লাস এটা গ্যাস 2 অণু পানি এটা। আচ্ছা, এই বিক্রিয়া দেখো যে গ্যাসীয় বিক্রিয়া থেকে উৎপাদ হয়েছে গ্যাসীয় এবং তরল উৎপাদ, এখানে পানি ভেপার তৈরি হয়েছে, এটা তরল উৎপাদ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে তরলটির উপর, তরল বিক্রিয়ার উৎপাদটার উপর নাসা-তেলিয়ার নীতির কোনো প্রভাব নেই, অর্থাৎ চাপের কোনো প্রভাব নেই। শুধু সেক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়া এবং উৎপাদগুলোর ক্ষেত্রে চাপের প্রভাব আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে এখানে মিথেন হচ্ছে গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এর 1 মোল এর উপর 2 মোল, টোটাল 3 মোল বিক্রিয়া করে উৎপাদ তৈরি হচ্ছে 1 মোল গ্যাসীয় উৎপাদ। তাহলে এই বিক্রিয়াটাতে চাপের প্রভাব আছে। তাহলে চাপের প্রভাব কি? ওই যে আমাদের এই দ্বিতীয় যে লাইনটা ছিল যে বিক্রিয়কের চেয়ে উৎপাদন মোল সংখ্যা কম, তাই এখানে চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব, তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা বুঝবো যে বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব, বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব। এই বিক্রিয়া হারের উপর তাপের প্রভাব বা তাপমাত্রার প্রভাব, বিক্রিয়া হারের উপর তাপের প্রভাব। এই বিক্রিয়া হারের উপর তাপের প্রভাবটা আসলে 2 ধরনের।
বা দুইটা বিষয়ের উপর, একটি হচ্ছে সাম্যের অবস্থানের উপর আর একটা হচ্ছে সাম্যাঙ্কের উপর। বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব দুই ধরনের, একটা হলো সাম্যের অবস্থানের উপর আরেকটি হলো সাম্যাঙ্কের উপর। আচ্ছা আচ্ছা দেখি তোমাদের কমেন্টগুলো। আচ্ছা যাই হোক, আমরা এগুলো দেখছি যে এই যে রাসায়নিক বিক্রিয়া হারের উপর তাপের প্রভাব, এটা দুই ধরনের উপর নির্ভর করে, একটা সাম্যের অবস্থানের উপর আর একটা হলো সাম্যাঙ্কের উপর। আচ্ছা আমরা জানি রাসায়নিক বিক্রিয়াগুলো দুই ধরনের, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটি হলো তাপহারী বিক্রিয়া। এখন হচ্ছে এই সাম্যের অবস্থানের উপর তাপমাত্রার প্রভাব হলো যদি একটা রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া হয়, ওই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ একটা হচ্ছে উৎপাদ, তাপ একটি উৎপাদ। তো এক্ষেত্রে তাপ উৎপন্ন হওয়ার কারণে এই বিক্রিয়ায় যদি বাহির থেকে আরো তাপ দেওয়া হয়, তাহলে এই বিক্রিয়াটি তাপের প্রভাবকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পশ্চাৎ দিকে যাবে। ওকে, আচ্ছা তাহলে সাম্যের অবস্থানটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হারটা হলো কম হবে, বা রাসায়নিক বিক্রিয়াটা বাম দিকে অগ্রসর হবে, তাপমাত্রা কমালে রাসায়নিক বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা আর যদি তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, আর তাপমাত্রা কমালে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আচ্ছা আমরা সেটাকে, আচ্ছা এরপরে দেখো সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। এই সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব এটি বিজ্ঞানী ভ্যান হফের সমীকরণ থেকে আমরা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব এটাকে জানতে পারি। আচ্ছা তো এই ভ্যান হফের সমীকরণ হলো লগ কেপি সমান মাইনাস ডেল্টা এইচ 2.303 আরটি প্লাস ধ্রুবক। আচ্ছা এটি হলো ভ্যান হফ। আচ্ছা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, এটা বিজ্ঞানী ভ্যান হফের সমীকরণ থেকে আমরা আলোচনা করতে পারি। তাই ভ্যান হফের সমীকরণ দিছিল লগ কেপি সমান মাইনাস ডেল্টা এইচ 2.303 আরটি প্লাস ধ্রুবক। এটি হলো ভ্যান হফের সমীকরণ। আচ্ছা এই ভ্যান হফের সমীকরণ এটা একটা y সরলরেখার সমীকরণ, y সমান mx প্লাস c, এই ধরনের সরলরেখার সমীকরণ যেখানে ঢালটা হলো মাইনাস ডেল্টা এইচ 2.303 আর 1/t। আমরা এটাকে যদি x অক্ষে এবং লগ কেপিটাকে y অক্ষে দেখি, তাহলে দেখো যে এই আমরা এই ক্ষেত্রে তাপ উৎপাদন এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের গ্রাফ লক্ষ্য করব। আচ্ছা একটু গ্রাফটা লক্ষ্য করো, এখানে আমরা দুইটা গ্রাফ দেখতে পাবো। আমি একটু আগে এঁকে নেই। এইভাবে ধরো এক পাশে সাম্যাঙ্ক লগ কেপি 1/t, এপাশে লগ কেপি 1/t। যদি লেখচিত্রে অঙ্কন করি তাহলে আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের লেখচিত্র পাবো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের লেখচিত্র পাবো। মানে একটু পরে বুঝাচ্ছি। তাপহারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা দেখো এটি হলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্কের উপর এই সাম্যাঙ্কটা কি জিনিস? সাম্যাঙ্ক হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ সমূহের ঘনমাত্রার এবং বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার অনুপাত, একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিটাকে সাম্যাঙ্ক বলা হয়, একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্ক। ওকে, একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার ঘনমাত্রা, বিক্রিয়ক এবং উৎপাদের
উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটি হলো সাম্যাঙ্ক। এখন দেখো, যদি তাপহারী বিক্রিয়া হয়, এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে। তো এখানে দেখো, এই অর্থে তাপমাত্রা বাড়া মানে কি, এই টির মানটা বড় হওয়া। আচ্ছা, আমরা জানি যে কোনো সংখ্যাকে 1 কে যদি কোনো বড় সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে ওই ভাগফলটা ছোট হয়। এই টির মান যত বেশি হবে, আমাদের 1/t ওই মানটা তত ছোট হবে। আমরা এদিক থেকে এখানে আসবো, এদিকে আসবো, আর এইদিকে দেখো, যখন 1/t এর মানটা যত ছোট হবে, তখন আমরা এইদিকে যত আসবো, আমাদের লগ কিপির মানটা এখানে বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে 1/t ছোট হবে, লগ কিপির মান বৃদ্ধি পাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বেশি হবে। আর একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, তাপ উৎপাদী বিক্রিয়া, এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এই 1/t এর মানটা ছোট হবে, তার সাপেক্ষে লগ কিপির মানটা ছোট হবে। কিন্তু টির মান যত ছোট হবে, অর্থাৎ তাপমাত্রা যত কম হবে, 1/t এর মানটা তত বড় হবে। আর তখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কিপির মানটা বাড়বে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কম হলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা এগুলো দেখলাম। এই হচ্ছে আমাদের লাসোতেলিয়ার নীতি, তাপমাত্রার উপর ভিত্তি করে। আচ্ছা, আমি একটু ছোট্ট করে একটা বিক্রিয়ার মধ্যে আমরা গেবারবস পদ্ধতিতে এই লাসোতেলিয়ার নীতির প্রয়োগটা আমরা যদি লক্ষ্য করি, যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আচ্ছা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে লাসোতেলিয়ার নীতিটা কিভাবে প্রয়োগ হবে? দেখো, এক্ষেত্রে চাপের প্রভাব লক্ষ্য করো। এখানে 3 মোল বিক্রিয়ক, উৎপাদ হলো 2 মোল। তাহলে এক্ষেত্রে চাপ বাড়ালে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে, চাপ কমালে বিক্রিয়ার পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তো এই জন্য এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট চাপের মান আছে, সেটি হলো 200 অ্যাটমোস্ফিয়ার। যদি এই বিক্রিয়া 200 atm চাপ প্রয়োগ করা হয়, এখানে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, তাপমাত্রা, এই বিক্রিয়াটা এখানে ডেল্টা এইচ সমান -92.38 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন তৈরি হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো, ডেল্টা এইচ মাইনাস মানে এই বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে উৎপাদন হ্রাস পায়, আমরা এটা লাসোতেলিয়ার নীতি থেকে জানি। কিন্তু যদি আবার আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ার হার তাপমাত্রার সমানুপাতিক, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা আবার কম হয়, সেক্ষেত্রে ওই রাসায়নিক বিক্রিয়াটার হারটা কমে যায়। ওকে, তো এই জন্য এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ার হার উৎপাদনটা সবচেয়ে বেশি হয়, যেটা 15 থেকে 25% হয়ে থাকে। তাহলে এটাই হলো এই শিল্প উৎপাদনে লাসোতেলিয়ার নীতির প্রয়োগ। আচ্ছা, আমরা এখন আরেকটু সামনের দিকে আগাবো। সেটি হচ্ছে এটা ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়ার সূত্র তোমাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিব, 5 থেকে 10 মিনিট একটু সময় বেশি পড়াবো। তোমরা একটু আমার সঙ্গে থাকো। তোমাদের পরে ক্লাস সম্ভবত 3:30টায়, তো আমি তোমাদের কাছে 10টা মিনিট সময় বেশি নেব। আচ্ছা, ভর ক্রিয়া সূত্র, এই ভর ক্রিয়া সূত্র 1864 সালে নরওয়েজিয়ান দুজন বিজ্ঞানী গুলবার্গ এবং ওয়েস সর্বপ্রথম ভরক্রিয়া সূত্রটা আবিষ্কার করেন। আচ্ছা, এই ভরক্রিয়া সূত্র হলো যে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুর সংখ্যা যত বেশি হবে, বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষের পরিমাণ তত বেশি হবে। আচ্ছা, বিক্রিয়কগুলোর মধ্যে যত সংঘর্ষ হবে, উৎপাদ তত বেশি হবে। তো সেই জায়গা থেকে ভরক্রিয়া সূত্রটিকে ইনি এইভাবে একটা মানে প্রথমত ইনি একটা বিষয়কে এইভাবে আলোচনা করার চেষ্টা করছেন যে সংঘর্ষের পরিমাণ। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, মনে করো এ এবং বি, একটা উদাহরণ আমি দিব। এখানে এ এবং বি আছে, আর একটা উদাহরণে এ এ বি বি, আর একটা উদাহরণে এ
আচ্ছা একটু লক্ষ্য করো ডিয়ার, এখানে লক্ষ্য করো যে এ এবং বি এদের মধ্যে কতভাবে সংঘর্ষ হতে পারে। আচ্ছা এদের ক্ষেত্রে দেখো সংঘর্ষ হতে পারে বিক্রিয়ক এ এবং বি জাস্ট একভাবে সংঘর্ষ করতে পারে, জাস্ট এ এবং বি একটা মাত্র সংঘর্ষ হবে। এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি একটা দুইটা তারপরে তিনটি চারটি, দেখো তো এখানে সংঘর্ষের সংখ্যা যখন বিক্রিয়ক সংখ্যা বাড়তেছে সংঘর্ষ বাড়তেছে কিনা। দেখো এখানে মাত্র একটা সংঘর্ষ, 1 2 3 4 এখানে চারটা সংঘর্ষ হচ্ছে। যদি এটা হয় এক, এটার ভিতরে দেখো সংঘর্ষ কয়টা হবে, দুইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। দেখো তো কয়টা সংঘর্ষ হবে অলরেডি, চারটি। এটিও এটার সঙ্গে সংঘর্ষ করতে পারে, এখানে সংঘর্ষ করতে পারে। অর্থাৎ এখানে সংঘর্ষের সংখ্যা যদি 1 হয়, এখানে সংঘর্ষের সংখ্যা হচ্ছে 4টি, এখানে সংঘর্ষের সংখ্যা হচ্ছে 6টি। তাহলে দেখো এই রকমের ক্ষেত্রে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়, তাই কিনা। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ যত বেশি থাকবে তত তাদের মধ্যে সংঘর্ষের সংখ্যা বেশি হবে। ওকে, তো এই জিনিসটাই বিজ্ঞানী গুলবার্গ এবং ওয়েস নরওয়েজিয়ান বিজ্ঞানী এনারা ভরক্রিয়ার একটা সূত্র প্রয়োগ করেন 1864 সালে। আচ্ছা তাই ওনারা বলছেন একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে কি হলো, ভরক্রিয়ার সূত্রটা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হার মানে একটি নির্দিষ্ট স্থির আচ্ছা একটু সুন্দর করে বলি। আচ্ছা সেটি হচ্ছে যে স্থির তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। ওকে, এখানে সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের যে ভর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেটি হলো সক্রিয় ভর। এই সক্রিয় ভর হয় দুই প্রকারের। একটি হলো যদি তরল বিক্রিয়ক হয় তাহলে হলো মোলার ঘনমাত্রা। এই সক্রিয় ভর হলো দুইটি, এক হলো মোলার ঘনমাত্রা আর দুই হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ। আচ্ছা তাহলে প্রথমত দেখো যে আচ্ছা এখানে দেখো যে আচ্ছা একজন একটু কমেন্টে বলছে সিয়াম সম্ভবত বলছে যে এর সংঘর্ষ হয় কিনা। আসলে একই প্রকারগুলো এখানে সংঘর্ষ হবে না, আলাদা আলাদা পরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ হয় সবসময়, কলিশনগুলো আলাদা আলাদা পরমাণুর মধ্যে হয়। আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম যে এই মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ গ্যাসীয় বিক্রিয়কগুলোর ক্ষেত্রে মোলার মানে সক্রিয় ভর হবে আংশিক চাপ, আর তরল বিক্রিয়কগুলোর ক্ষেত্রে হবে সক্রিয় ভর হবে মোলার ঘনমাত্রা। ওকে, তাহলে এখন আমরা একটা রাসায়নিক বিক্রিয়া চিন্তা করি, তাদের ক্ষেত্রে এই লাভ ভরক্রিয়া সূত্রটা কি হবে। আচ্ছা এখানে লক্ষ্য করো যে বিক্রিয়া এটাই রকম যে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখো এখানে কিন্তু গ্যাসীয় বিক্রিয়ক নয়, আমরা মনে করি তরল বিক্রিয়ক। তো এক্ষেত্রে আমাদের হলো লাসাক্রিয়ার নীতিটা হবে এরকম, মানে ভরক্রিয়া সূত্রটা হলো যে আমরা সম্মুখ বিক্রিয়ার হার যদি আর কে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আমরা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বলতে পারবো যে সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। এখানে বিক্রিয়ক হলো এ এর ঘনমাত্রা গুণন বি এর ঘনমাত্রা, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার সমানুপাতিক। অন্যভাবে আর বি অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হবে সি ডি এর ঘনমাত্রার গুণফল। অর্থাৎ যে যেগুলো উৎপাদ আছে
তাদের ঘনমাত্রার গুণফল বিক্রিয়া হারের সমানুপাতিক। এটি হলো আমাদের হচ্ছে যে ভর ক্রিয়ার সূত্র। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস আমি জানাবো, জানিয়ে আজকে লেকচারটা শেষ করে ফেলবো। তো সেটা হচ্ছে যে মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক কি জিনিস। মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, দেখো মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক কে সি দ্বারা প্রকাশ করবো। এই জিনিসটা বুঝে আজকে লেকচারটা শেষ করবো। মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, আসলে একটু আগে আমরা দেখছিলাম সাম্যাঙ্ক, এই সাম্যাঙ্ক কি জিনিস আমরা এটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, আচ্ছা একটা বিক্রিয়া ধরো, ওই আগের বিক্রিয়াটাই যদি আমি বলি এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস বি উৎপন্ন করে। ওকে, তো এখানে এই বিক্রিয়কগুলো তরল বিক্রিয়ক যদি হয়, এই তরল বিক্রিয়কের ক্ষেত্রে সাম্যাঙ্ক মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক হয়। তো এক্ষেত্রে আমরা দেখো তো এই ভর ক্রিয়ার সূত্রানুসারে সম্মুখ বিক্রিয়ার হার আর এ প্রপোর্শনাল টু এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রার সমানুপাতিক হবে কিনা। ওকে, আর বি, আচ্ছা তাহলে বা আর এর সমান, এখানে যদি আমরা সমানুপাতিক থেকে উঠে দেই একটা কে ওয়ান পাবো এ বি। ওকে, এটা হতে পারে। এবং অনুরূপভাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি বি, আচ্ছা এই যে সি এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা সমানুপাতিক। তো আমরা এখানে সমানুপাতিক বাদ দিয়ে একবারে কে2 যদি বসাই এরকম হবে। আচ্ছা, আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়। তো সেই অবস্থায় আর এর সমান আর বি, অর্থাৎ সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার সমান, এখানে সাম্যাবস্থায়। ওকে, তাহলে এখান থেকে দেখো তো আর এর সমান আমরা লিখতে পারি এ বি ঘনমাত্রা কে ওয়ান সমান কে2 সি ডি। আচ্ছা, আমি একটু এইদিকে লিখবো এটা। দেখো এটা আমরা এখান থেকে বা আমরা লিখতে পারি কে1 ভাগ কে2 সমান সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। আচ্ছা, এখানে দেখো যে এই কে1 এবং কে2 দুইটা ধ্রুবক সংখ্যা। আমরা জানি দুইটা ধ্রুবক সংখ্যার গুণফল একটা নতুন ধ্রুবক হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে এই একটা নতুন ধ্রুবক, আমরা এটাকে বলবো কে সি। একটা আমরা এটা এই দুটার অনুপাতকে একটা ধ্রুবক দ্বারা প্রকাশ করবো কে সি। তো কে সি সমান সি ডি এ বি। এই কে সিটাকে সাম্যাঙ্ক, মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক বলা হয়। মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, এটি হচ্ছে কেসিটা হলো মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই কেসিটাকে মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক বলে। এই সাম্যাঙ্ক, মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, এটাকে আমরা যদি সংজ্ঞা আকারে বলি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে ওই বিক্রিয়ার মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক বলা হয়। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফলের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটি হলো মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক কেসি। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? এখন দেখো এই কেসির মান কখনো শূন্য অথবা অসীম হতে পারে না। এটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্কের মান কখনো শূন্য অথবা অসীম হতে পারে না। কেন শূন্য অথবা অসীম হতে পারে না? এর কারণ হলো যদি এই বিক্রিয়াটায় কেসির মান শূন্য হতে হয়, কেসি সমান যদি শূন্য হতে হয়, তাহলে দেখো যে এই উৎপাদগুলোর যে কোনো একটা মান শূন্য হতে হবে। যদি এইগুলোর যে কোনো একটা মান শূন্য হয় তখনই কেসির মান শূন্য হবে। কিন্তু একটা সাম্যাবস্থায়, রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ কোনোটির মান শূন্য হওয়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে এজন্য কেসির মান কখনো শূন্য হতে পারে না, অথবা এটার মান
অসীম হতে পারে না। যদি এই বিক্রিয়া অসীম হতে হয় তাহলে দেখো এই উৎপাদের কোনো একটি মান 0 হতে হবে। তো কোনো সংখ্যা ভাগ 0, তখন ওই সংখ্যাটা কি অসীম, তাই কিনা? তাহলে দেখো যে যেহেতু সাম্যাবস্থায় বিক্রিয়কের কোনোটির মান 0 হতে পারে না, তাই রাসায়নিক বিক্রিয়ার মান কখনো, তাই এই বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থার মান কখনো 0 অথবা অসীম হতে পারে না। তো ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে ধন্যবাদ। তোমাদের কাছ থেকে সময় নেওয়ার জন্য দুঃখিত। নেক্সট ক্লাসে আমরা আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, এখানেই ভালো থাকো।